আজকের ক্লাসে তিনটা অদ্ভুত বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত একটা অদ্ভুত স্বপ্ন নিয়ে, দ্বিতীয়ত কাছাকাছি বানান কিন্তু অদ্ভুত উচ্চারণের কিছু শব্দ নিয়ে, এবং তৃতীয়ত অদ্ভুত একটা পরিস্থিতির কথা বলবো। সেই অদ্ভুত পরিস্থিতিটা হচ্ছে পরীক্ষা দেওয়া কিংবা টেকিং আ টেস্ট। এটা অনেকে বলতে পারে যে ভাইয়া তৃতীয়টা তো আসলে একটা ভয়ঙ্কর পরিস্থিতি, কারণ কেউ তো পরীক্ষা দিতে চায় না, সবাই পরীক্ষা ভয় পায়। তবে আমার কাছে মনে হয় একটা পরীক্ষার হল কিংবা পরীক্ষা দিতে যাওয়া, পরীক্ষা দেওয়াটা খুব অদ্ভুত বিষয়। এক একজনের এক এক রকমের মেন্টালিটি থাকে, এক একজনের এক এক রকম ভয় কাজ করে। ওভারঅল আমার কাছে মনে হয় খুব অদ্ভুত একটা পরিস্থিতি হচ্ছে পরীক্ষা দেওয়া। কখনো নার্ভাস লাগে, কখনো ভয় লাগে, কখনো আনন্দ হয় শেষ পরীক্ষার আগের সময়। সো অদ্ভুত একটা পরিস্থিতি, এই কারণে বলছি এরকম তিনটা অদ্ভুত পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো। সো আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের ইনস্ট্রাক্টর হাসনাইন নূর সেজান 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ইংলিশ ফার্স্ট পেপারের আরেকটি ক্লাসে। আমরা যে জিনিসটি পড়ছিলাম সেটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের আমাদের যে পাঠ্য বই রয়েছে ইংলিশ ফর টুডে, সেখান থেকে বিভিন্ন লেসন্স। সো আজকে আমরা তিনটা অদ্ভুত পরিস্থিতির কথা বললাম, তার মানে আমরা তিনটা লেসন্স নিয়ে কথা বলবো। একটা হচ্ছে আন্দ্রে, একটা হচ্ছে আর ইউ লিসেনিং পার্ট 3 এবং টেকিং আ টেস্ট। আসো সরাসরি ক্লাসে ঢুকে যাই। প্রথম লেসনটা হচ্ছে আমাদের আন্দ্রে। এটা একটা কবিতা, যে কবিতাটা লিখেছেন গোয়েন্ডলিন ব্রুকস। আসো কবিতাটা পড়ি। I had a dream last night. I dreamed I had to pick a mother out. I had to choose a father too. At first, I wondered what to do. There were so many there, it seemed, short and tall and thin and stout. But just before I sprang awake, I knew what parents I would take. And this surprised and made me glad they were the ones I was always had. অদ্ভুত একটা পরিস্থিতি কিন্তু চমৎকার একটা কবিতা। কবি গোয়েন্ডলিন ব্রুকস খুব সুন্দরভাবে একটা অদ্ভুত স্বপ্নের কথা বর্ণনা করেছেন। যে স্বপ্নে তাকে তিনি দেখলেন তাকে নির্বাচন করতে দেওয়া হয়েছে তার বাবা মা। সে তার বাবা মাকে নির্বাচন করতে পারবে, সে পিক করতে পারবে তার মা কে হবে, তার বাবা কে হবে। শুরুতে সে বেশ অবাক হয়ে যায়, সে চিন্তা করতে থাকে যে কাকে নির্বাচন করবে, কারণ অনেকজন ছিল, শর্ট, টল ছিল, খাটো ছিল, লম্বা ছিল, পাতলা ছিল, মোটা ছিল, সব ধরনের কিন্তু বাবা মা এসে পাচ্ছিল। কিন্তু বাট জাস্ট বিফোর আই স্প্র্যাং অ্যাওয়ে, যখন উনি ধরফর করে উঠে যান, তখন উনি জানতেন যে কোন প্যারেন্টসকে, কোন বাবা মাকে উনি নিতেন। এবং এই জিনিসটা তাকে খুবই চমৎকৃত করে এবং খুশি করে, কারণ ঠিক ঘুম থেকে ওঠার আগেও তিনি সেই বাবা মাকেই চুজ করেছিলেন, নির্বাচন করেছিলেন, যেই বাবা মা তার এখনই রয়েছে। They were the ones I was always had. যেই বাবা মা, যে প্যারেন্টস ওনার ছিলেন সব সময়, তাদেরকেই তিনি স্বপ্নতেও আসলে চুজ করতেন, নির্বাচন করতেন। সো সিচুয়েশনটা কিন্তু খুবই অদ্ভুত, যেখানে একটা স্বপ্নে আমরা দেখছি আমরা আমাদের মা বাবাকে নির্বাচন করতে পারছি, কিন্তু চমৎকার ব্যাপার হচ্ছে তিনি স্বপ্নেও কিন্তু তাদেরকেই চুজ করেছেন যাদেরকে উনি অলরেডি পেয়েছেন, যারা অলরেডি ওনার প্যারেন্টস। এটাই হচ্ছে কবি গোয়েন্ডলিন ব্রুকসের চমৎকার একটা লেখনী, যেখানে অদ্ভুত পরিস্থিতির মধ্যেও তিনি খুব সুন্দর একটা মেসেজ দিয়েছেন। এই ছিল হচ্ছে আমাদের কবিতাটা। এখন আমাদেরকে যেটা বলেছে, underline all the verbs in the above poem. Now write down the present tense form of the verbs used in the past tense and past tense form of those in the present tense. So আমাদেরকে বলেছে এই কবিতাটা থেকে সবগুলো ভার্ব আন্ডারলাইন করতে হবে। অলরাইট, সবগুলো ভার্ব আন্ডারলাইন করতে হবে। এরপর যেই ভার্বগুলো প্রেজেন্ট টেন্সে থাকবে তাদেরকে আমাদের পাস্ট টেন্সে লিখতে হবে, এবং যারা পাস্ট টেন্সে আছে কবিতায় তাদেরকে আমার প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। তাহলে আসো আমরা সবার আগে কবিতাটা পড়ে আসি আবার, এবং সেখান থেকে আমরা ভার্বগুলো খুঁজে বের করে আনি। সবার আগে আই হ্যাড একটা পেলাম, ড্রিম লাস্ট নাইট, আই ড্রিম, এই যে আরেকটা ভার্ব পেলাম। দেন এখানে আবার হ্যাড এসেছে, কিন্তু আমরা একটা ভার্ব বারবার পিক করবো না, একটা ভার্ব আমরা জাস্ট একবারই লিখবো। অলরাইট, সো হ্যাড এর পরে পিক আ মাদার আউট, আই হ্যাড টু চুজ আ ফাদার টু। এরপরের লাইনে at first I wondered, এটাও কিন্তু একটা ভার্ব। তারপর হচ্ছে what to do, কি করতে হবে, আমি চিন্তা করলাম কি করতে হবে। পরের লাইনে there were so many there it seemed, তাহলে এখানে ভার্ব রয়েছে were, এরপর seemed। পরের লাইনে short and tall and thin and stout, এখানে কিন্তু কোনো ভার্ব নেই। ওকে, পরের লাইনে যাই।
বাট জাস্ট বিফোর আই স্প্র্যাং অ্যাওয়েক। এখানে হচ্ছে যে উঠে যাওয়া, ঘুম থেকে উঠে যাওয়া, এটা হচ্ছে আরেকটা ভার্ব। আই নিউ হোয়াট প্যারেন্টস আই উড টেক। এই যে নিউ এটা আরেকটা ভার্ব এবং আই উড, এই উডটা হচ্ছে আরেকটা মডেল ভার্ব। অ্যান্ড দিস সারপ্রাইজড মি অ্যান্ড মেড মি গ্ল্যাড। তাহলে এখানে পেলাম সারপ্রাইজড এবং মেড, এই দুটো সারপ্রাইজ করেছে এবং আমাদেরকে গ্ল্যাড বানিয়েছে। এবং লাস্ট লাইনে দে ওয়ার দ্য ওয়ান্স আই ওয়াজ অলওয়েজ হ্যাড। ওয়ার অলরেডি আমরা একবার পিক করেছি, তাই ওয়ার না দিয়ে আমরা এখন ওয়াজ এইটা পিক করছি। ওকে, হ্যাডটা প্রথমে পিক করে ফেলেছিলাম। তাহলে এই হচ্ছে আমার সেই ভার্বগুলো, হ্যাড, ড্রিমড, পিক, চুজ, ওয়ান্ডার্ড, ওয়ার, সিমড, অ্যাওয়েক, উড, নিউ, মেড এবং ওয়াজ। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে ভার্বগুলো সেগুলো প্রেজেন্ট টেন্সে থাকলে আমাদেরকে পাস্ট টেন্সে লিখতে হবে এবং পাস্ট টেন্সে থাকলে আমাদেরকে প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। যেরকম হ্যাভটাকে হ্যাড, আমরা কিন্তু হ্যাড পেয়েছিলাম, পাস্ট টেন্সে ছিল, আমরা সেটার প্রেজেন্ট টেন্স লিখেছি। চুজ ছিল, সেটার পাস্ট টেন্স লিখতে হবে, এরকম করে করতে হবে। তাহলে অলরেডি কিন্তু আমরা ভার্বগুলো পিক করেছি, লিখেছি। তোমরা এখন ভিডিওটা পজ করে সেই সবগুলো কাজ করে ফেলো। তোমরা প্রেজেন্ট টেন্সের ভার্বগুলোকে পাস্ট টেন্সে লেখো, পাস্ট টেন্সের গুলোকে প্রেজেন্ট টেন্সে লেখো। এরপর আসো আমরা অ্যান্সারগুলো মিলাই। সো আসো অ্যান্সার যেগুলো হবে এটা হচ্ছে এরকম: হ্যাভ, হ্যাড, ড্রিম, এটার পাস্ট টেন্স হচ্ছে ড্রিমড, পিকের পাস্ট টেন্স হচ্ছে পিকড, চুজ এটার পাস্ট টেন্স হচ্ছে চোজ, ওয়ান্ডার এটার পাস্ট টেন্স ওয়ান্ডার্ড, ডু এর পাস্ট টেন্স হচ্ছে ডিড, আর এর পাস্ট টেন্স হচ্ছে ওয়্যার, এর পরের গুলো সিম এটার পাস্ট টেন্স হচ্ছে সিমড, স্প্রিং এর পাস্ট টেন্স হচ্ছে স্প্র্যাং, নো এর পাস্ট টেন্স হচ্ছে নিউ, উইল এর পাস্ট টেন্স উড, টেক এর পাস্ট টেন্স টুক, সারপ্রাইজ এর পাস্ট টেন্স সারপ্রাইজড, মেক এর পাস্ট টেন্স মেড এবং ইজ এর পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ। এখন একটা জিনিস লক্ষ্য করার বা নোটিস করতে হবে, সেটা হচ্ছে যেইগুলো আমরা প্রেজেন্ট টেন্সে ফার্স্টে বললাম এই শব্দগুলোই কবিতায় ছিল এরকম কিন্তু আসলে না। কবিতায় যেরকম সিমড দেওয়া ছিল, স্প্র্যাং দেওয়া ছিল, ওই শব্দগুলো কিন্তু আসলে কবিতায় দেওয়া ছিল। আমরা যেটা করেছি, কবিতার পাস্ট টেন্সের ভার্বগুলো প্রেজেন্টে লিখেছি এবং প্রেজেন্টের শব্দগুলো আমরা পাস্টে লিখেছি। এভাবেই হচ্ছে আমরা এই অ্যাক্টিভিটিটা শেষ করলাম। আই হোপ আমাদের সবার সাথে সবগুলো মিলেছে। দেন আমরা আমাদের নেক্সট লেসনে মুভ করব, সেটা হচ্ছে আর ইউ লিসেনিং এর পার্ট 3, যেটা সেটা নিয়ে কথা বলবো। লিসেন টু অ্যান্ড সে দ্য ফলোইং ওয়ার্ডস। নোটিস হাউ দ্য লেটার ও ইজ প্রোনাউন্সড ইন ওয়ার্ডস ইন লিস্ট 1 and 2। যেটা বলেছিলাম অদ্ভুত একটা জিনিস, দেখবো খুবই কাছাকাছি বানান কিন্তু উচ্চারণ অদ্ভুত, অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা খেয়াল করি। আসো দেখি লিস্ট 1 এবং লিস্ট 2 এর ভিতরে আমার ও এর প্রোনাউন্সিয়েশনটা, এই যে ও সেটার উচ্চারণটা কতটুকু ডিফারেন্ট হচ্ছে, কতটুকু ভিন্ন হয়ে যাচ্ছে। এই ওয়ার্ডটা হচ্ছে হপ, এটা হচ্ছে হোপ, এটা হচ্ছে রব, এটা হচ্ছে রোব, এটা হচ্ছে নট, এটা হচ্ছে নোট, এরপর এটা হচ্ছে রড, দেন রোড। লক্ষ্য করো, হপ, হোপ, রব, রোব, নট, নোট, রড, রোড। সো এখানে কিন্তু একটা ই এর কারণে লক্ষ্য করো ও এর প্রোনাউন্সিয়েশনটাই অ থেকে ও হয়ে যাচ্ছে। হপ, হোপ, অ, ও, এইভাবে হচ্ছে। আমার কাছাকাছি বানান হলেও ও এর প্রোনাউন্সিয়েশনটা অনেকটুকু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন যেটা করতে হবে, লিসেন টু অ্যান্ড প্র্যাকটিস সেইং সাম মোর ওয়ার্ডস উইথ দ্য টু ভাওয়েলস টু সাউন্ডস টুগেদার, অথবা এটাকে বলে ডিপথং, অ্যাজ ইন দ্য ওয়ার্ড হোপ অর নোট। আমরা এখন এমন কিছু শব্দ দেখব যেখানে একই সিলেবলের ভেতরে, হ্যাঁ একই সিলেবলের ভেতরে আমরা একাধিক ভাওয়েল দেখব, দুইটা ভাওয়েল সাউন্ড পাবো। সেই দুইটা ভাওয়েল সাউন্ড একসাথে উচ্চারণ করলে যে আওয়াজটা হয় সেটাকে বলে হচ্ছে ডিপথং। এই যে দুইটা ভাওয়েল সাউন্ড একসাথে উচ্চারণ করে কিরকম হতে পারে তার কিছু এক্সাম্পল হচ্ছে আমরা দেখব। অলরেডি বলেছি যে হোপ এবং নোট এই দুটা এক্সাম্পল। কেন? কারণ এখানে দুইটা ভাওয়েল সাউন্ড, একটা হচ্ছে ও, একটা হচ্ছে ই, এখানেও ও এবং ই। সো দুইটা ভাওয়েল সাউন্ড একই সিলেবলের ভেতরে উচ্চারণ হলে সেটা হচ্ছে ডিপথং। এরকম আমরা আরো বেশ কিছু এক্সাম্পলস দেব, আসো সেগুলো দেখি। সো দেখা যাচ্ছে এখানে বেশ কিছু শব্দ আছে: বোল, কোক, বোন, থ্রো, ওল্ড, উইন্ডো, বোট,
কোট, ফোন, স্নো, গোল্ড এবং ক্লোজড। এই কয়টা শব্দ দেখলাম। নেক্সট আমাদেরকে যেটা করতে বলেছে, রিড দ্য ফলোইং প্যাসেজ, চুজ আ ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট অফ ওয়ার্ডস বিলো টু ফিল ইন ইচ অফ দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য সেন্টেন্স। সো আমাদেরকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। অলরাইট, বেশ কিছু শব্দ দেখতে পাচ্ছি এবং আমাদেরকে এখান থেকে একটু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। I was waiting for my friend Sheila, but since she was late, I thought I would just go to the bookstore and get some stationery from there. But before leaving dash, I left the following dash next to the dash. ওকে, সো এখানে তিনটা গ্যাপ আছে। এখানে কি কি হতে পারে? অলরেডি কিন্তু আমাকে বক্সে বিভিন্ন শব্দ দিয়ে দিয়েছে, এখান থেকে কিন্তু হতে হবে শব্দগুলা। তাহলে প্রথম ব্ল্যাঙ্কে যেটা হবে, বাট বিফোর লিভিং হোম। ওকে, সো ফার্স্টে আমরা যেটা শব্দ ব্যবহার করেছি সেটা হচ্ছে বিফোর লিভিং হোম আই লেফট দ্য ফলোয়িং নোট। এটা হচ্ছে এইখানে, আই লেফট দ্য ফলোয়িং নোট নেক্সট টু দ্য ফোন। অলরাইট, সো এইটুকু করলাম। এখন বাকি পার্টটুকু করি। সো এইটা হচ্ছে আমার নোটটা। অলরাইট, সো আমি যেই করেছি একটা নোট হচ্ছে ফোনের পাশে লিখে রেখেছি, এইটা হচ্ছে সেই নোটটা। নোটে লেখা, সরি আই এম গোয়িং আউট, won't take long. I have left 2 cans of dash and a dash of fruits on the table. তাহলে এখানে কি হবে? I have left 2 cans of, আমরা দিচ্ছি কোক, 2 ক্যান কোক রেখেছি, and a bowl of fruits, একটা ফলের ঝুড়ি রেখেছি। There is a box of biscuits near the bed. Don't forget to dash the lid of the box tightly. তাহলে এখানে যেটা হবে, don't forget to close the lid of the box tightly. If you want tea, the kettle is on the dash. তাহলে এটা কি হবে? Very simple, the kettle is on the stove. এবং লাস্টলি একটাই শব্দ বাকি আছে, সেটা হচ্ছে hope to be back in half an hour. ওকে, সো এখানে কিন্তু যতগুলো শব্দ আমরা ব্যবহার করেছি, ফোন, বোল, হোপ, হোম, স্টোভ, প্রত্যেকটা কিন্তু আমরা ওই যে ডিপথং এর কথা পড়েছিলাম, সেই ডিপথং এর মতো একাধিক ভাওয়েল সাউন্ড আমরা ব্যবহার করছি। ওকে, অনেকে প্রশ্ন হতে পারে যে ভাইয়া আমরা তো জানি ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ, কিন্তু এখানে বোলে তো ডাব্লিউ রয়েছে, তারপরও কেন আমরা এটাকে ডিপথং বলছি? কারণ লক্ষ্য করো, আমরা যখন উচ্চারণ করছি বোল, এইটার উচ্চারণ কিন্তু অনেকটা এইরকম হচ্ছে, বোল, তাই না? সো উচ্চারণটা কিন্তু আসলে আমার একটা ভাওয়েলের মতো হচ্ছে। আমার কিন্তু ডিপথং এর ডেফিনেশনে কোথাও বলেনি যে একাধিক ভাওয়েল হইতে হবে, আমাদেরকে বলেছে ভাওয়েলের সাউন্ড হতে হবে। ঠিক আছে, সো যদিও ডাব্লিউ একটা প্রপার ভাওয়েল না, তারপরও ডাব্লিউ যেহেতু আমাকে ভাওয়েল সাউন্ড দিচ্ছে, দ্যাটস ওয়াই আমরা এটাকেও ডিপথং বলবো। অলরাইট, ওকে, আমরা তাহলে নেক্সট লেসনটায় মুভ করি, সেটা হচ্ছে টেকিং আ টেস্ট, অদ্ভুত সেই সিচুয়েশনটা। সো অদ্ভুত সিচুয়েশনটার জন্য আমরা দেখি বইয়ে কি লেখা আছে। সো রিড দ্য প্যাসেজ বিলো, নিচের প্যাসেজটা পড়তে বললো। Hena and her twin sister Bina both read in class 6. They are having the half-yearly examination at school. Today they are going to take the English test. Their teacher, Miss Shima Choudhury, enters the classroom. Before the test starts, she gives some instructions to the class. So হেনা এবং তার টুইন বোন, তার যমজ বোন বিনা, দুইজনই হচ্ছে ক্লাস 6 এ পড়ে। তাদের এখন হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা চলছে স্কুলে। আজকে তাদের ইংলিশ পরীক্ষা। তাদের টিচার মিস সীমা চৌধুরী ক্লাসরুমে ঢুকলেন এবং পরীক্ষা শুরু হওয়ার আগে তিনি কিছু ইনস্ট্রাকশন দিলেন, কিছু নির্দেশনা দিলেন তার ক্লাসে। আসো আমরা সেই নির্দেশনাগুলো একটু লক্ষ্য করি। এটাই হচ্ছে আমাদের অ্যাক্টিভিটিটা। রিড দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যান্ড রাইট ডাউন দ্য ইনস্ট্রাকশনস দ্যাট মিস চৌধুরী মে গিভ ইন সাচ সিচুয়েশনস। ইউজ ডু নট অর ক্যান নট ইফ নেসেসারি। সো আমাদেরকে হচ্ছে সেই ইনস্ট্রাকশনগুলো লিখতে হবে যেগুলো মিস চৌধুরী, সীমা চৌধুরী দিতে পারেন এই ধরনের সিচুয়েশনে, এবং সেগুলো করার জন্য আমাদেরকে কখনো কখনো ডু নট অথবা ক্যান নট ব্যবহার করা লাগতে পারে। আমাদের এখানে অলরেডি একটা বক্স দেওয়া আছে, বক্সে বেশ কিছু শব্দ দেওয়া আছে। সো এই শব্দগুলোই দিয়েই কিন্তু আমরা তাহলে এই সেন্টেন্সগুলো ফুলফিল করে ফেলতে পারবো। একটা অলরেডি আমাদের কাছে করে দেওয়া আছে। সো এ নাম্বারে বলছে টিচার কামস ইনটু দ্য ক্লাস অ্যান্ড ফাইন্ডস দ্য স্টুডেন্টস মেকিং আ লট অফ নয়েজ। এটার অ্যান্সার হচ্ছে বি কোয়াইট প্লিজ, ডু নট মেক এনি নয়েজ।
ওকে, তো এই রকমের কথা হচ্ছে উনি বলতে পারেন, তাই না? আমাদেরকে বলেছেন যে কোন ধরনের নির্দেশনা উনি দিতে পারেন এই সকল সিচুয়েশনে। তো সিচুয়েশনটা আমাদেরকে দিয়েছে যে টিচার ক্লাসে আসলেন এবং দেখলেন বাচ্চারা স্টুডেন্টরা অনেক হই হল্লা করছে। সো কি বলতে পারেন উনি? উনি অবশ্যই বলবেন বি কোয়াইট প্লিজ, ডু নট মেক এনি নয়েজ, কোনো আওয়াজ করবে না। এরপর আসি বি নাম্বারে, দেখছে টিচার সিজ বুকস অ্যান্ড পেপারস অন স্টুডেন্টস ডেস্কস, শি টেলস দেম। তিনি দেখলেন স্টুডেন্টদের ডেস্কের উপরে, স্টুডেন্টদের টেবিলের উপরে খাতাপত্র দেখা যাচ্ছে, বইপত্র খাতা দেখা যাচ্ছে। সেই সময় উনি বললেন ড্যাশ অল দ্য বুকস অ্যান্ড পেপারস ফ্রম ইয়োর ডেস্কস। তাহলে এখানে কি শব্দ হতে পারে? এই বক্সে যেসব শব্দ আছে এর ভেতরেই একটা হবে এবং দরকার হলে আমরা সেটার সাথে ডু নট কিংবা ক্যান নট ব্যবহার করতে পারবো। তাহলে বি নাম্বারে যেটা হচ্ছে শি টেলস দেম পুট অ্যাওয়ে অল দ্য বুকস অ্যান্ড পেপারস ফ্রম ইয়োর ডেস্কস। সো পুট অ্যাওয়ে এটা হচ্ছে। সি নাম্বারে শি গিভস স্ক্রিপ্টস টু দ্য স্টুডেন্টস অ্যান্ড সেইস, তিনি স্টুডেন্টদেরকে খাতা দিলেন এবং যেটা বললেন ড্যাশ ইয়োর নেম, ক্লাস, সেকশন, রোল নাম্বার, সাবজেক্ট অ্যান্ড ডেট। লিখতে হবে তোমার নাম, ক্লাস, সেকশন, রোল নাম্বার, বিষয় এবং আজকের তারিখ। তাহলে এই গ্যাপটাতে কি হবে? এই গ্যাপে আবারও বলছি এই বক্স থেকে একটা শব্দ হবে এবং দরকার হলে আমরা ডু নট অথবা ক্যান নট ব্যবহার করতে পারবো। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে রাইট ডাউন ইয়োর নেম, ক্লাস, সেকশন, রোল নাম্বার, সাবজেক্ট অ্যান্ড ডেট। তাহলে এখানে হচ্ছে রাইট ডাউন। নেক্সট ডি নাম্বারে শি গিভস দ্য কোয়েশ্চেন পেপার অ্যান্ড টেলস দেম ড্যাশ দ্য কোয়েশ্চেন্স কেয়ারফুলি। আমরা কিন্তু অলরেডি রাইট ডাউন এবং পুট অ্যাওয়ে ব্যবহার করে ফেলেছি। তাহলে ডি নাম্বারে যেটা হবে ড্যাশ দ্য কোয়েশ্চেন্স কেয়ারফুলি। তিনি সবাইকে কোয়েশ্চেন পেপার দিলেন, কোয়েশ্চেন দেওয়ার পরে উনি যেটা বললেন সেটা হচ্ছে রিড দ্য কোয়েশ্চেন্স কেয়ারফুলি। তাহলে এখানে হবে রিড দ্য কোয়েশ্চেন্স কেয়ারফুলি। ই নাম্বারে ড্যাশ ফ্রম সামওয়ান এলসেস স্ক্রিপ্ট। উনি আরেকটা কি বলতে পারেন? অবশ্যই অন্যের খাতা দেখে লিখবে না। সেটা কিভাবে বলবেন? তাহলে এই গ্যাপে যেটা হবে সেটা হচ্ছে ডু নট কপি ফ্রম সামওয়ান এলসেস স্ক্রিপ্ট। লক্ষ্য করো এখানে কপি শব্দটা ছিল, আমরা সেটার সাথে ডু নট ব্যবহার করেছি, কারণ কোয়েশ্চেনে আমাদের কাছে বলা ছিল লাগলে আমরা ডু নট বা ক্যান নট ব্যবহার করতে পারবো। অলরাইট, এফ নাম্বারে কি হবে? ড্যাশ উইথ আদার্স। এইটা হবে হচ্ছে ডু নট টক উইথ আদার্স। তাহলে টক ছিল, আমরা ডু নট অ্যাড করেছি। জি নাম্বারে ইউ ড্যাশ আউট বিফোর 1 hour ইজ ওভার। এটা হবে হচ্ছে ইউ ক্যান নট গো আউট বিফোর 1 hour ইজ ওভার। সো গো ছিল, সেখান থেকে আমরা ক্যান নট ব্যবহার করেছি এবং লাস্টলি আমার আসছে হচ্ছে স্টার্ট রাইটিং। তাহলে লেখা শুরু করো। অলরাইট, সো আমরা এইটাও এখন ফিল আপ করলাম। নেক্সট লুক এট দ্য ফলোইং সাইন্স। কিছু সাইন দেখা যাচ্ছে। কি কি সাইন? প্রথমটা দেখা যাচ্ছে হর্ন বাজাতে নিষেধ করলো, রাইট? এই যে একটা ছবি, এই ছবিটা কিন্তু হর্নের আওয়াজ এবং সেখানে একটা কাটা দাগ দেওয়া, তার মানে হর্ন দিবেন না। 2 নম্বরে দেখা যাচ্ছে প্রপারলি ময়লা ফেলতে বলছে, একটা ডাস্টবিন একজন ময়লা ফেলছে, যেটা আসলে আমাদের করা উচিত। এরপরে লেখা কিপ অফ দ্য গ্রাস, তার মানে ঘাসের উপরে হাঁটবেন না বা ঘাসের উপরে দাঁড়াবেন না, এরকম বলা আছে। 4 নম্বরে দেখা যাচ্ছে ক্যাশিয়ার যেখানে টাকা কালেক্ট করেন সেরকম একটা সাইন। 5 নম্বরে লেখা স্লো প্লেগ্রাউন্ড, তার মানে কিন্তু এটা না যে খেলার মাঠটা অনেক স্লো, এটার মানে হচ্ছে আস্তে চলুন বা আস্তে ড্রাইভ করুন, কারণ এইখানে খেলার মাঠ রয়েছে। যেহেতু বাচ্চা কাচ্চারা এখানে আশেপাশে থাকবে, তারা হাঁটাচলা করবে, এই জন্য এখানে সাবধানে যেন গাড়ি চালানো হয়, এই জন্য এই ধরনের সাইন বসানো হয়। স্লো প্লেগ্রাউন্ড, এটার মানে কিন্তু এটা না যে আমার মাঠটা অনেক স্লো, এরকম না, আস্তে চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সো আমরা 5টা সাইন দেখলাম। এখন দেখি fill in the blanks in the following sentences to complete the instructions for the above signs. Use the words in the box, add do not if necessary. এখন আমাদেরকে যেটা করতে হবে, কিছু সেন্টেন্স দেওয়া আছে, সেখানে fill in the blanks করতে হবে to complete the instructions for the above signs. এই যে আমরা 5টা সাইন দেখলাম, সেই 5টা সাইন রিলেটেড 5টা সেন্টেন্স দেখব, সেগুলোর নির্দেশনাগুলো আমাদেরকে পূরণ করতে হবে এই সকল শব্দগুলো দিয়ে, এই বক্সে যে সকল শব্দ রয়েছে। আবারও যদি আমাদের দরকার হয় তাহলে আমরা ডু নট ব্যবহার করতে পারবো। তাহলে আসো, ফার্স্ট হসপিটাল অ্যাহেড ড্যাশ হর্নস, এটা কি হবে? এইটা হবে হচ্ছে ডু নট ব্লো হর্নস। আমরা ব্লো দেখেছি, এই যে এখানে হসপিটালের কথা ছিল, হর্নের কথা ছিল, তাহলে আমরা এটার সাথে ডু নট অ্যাড করে বলেছি ডু নট ব্লো
হর্নস। এরপর ড্যাশ অন দ্য গ্রাস, এইটা হবে কি, আমরা ইনস্ট্রাকশনটা কি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কিপ অফ দ্য গ্রাস। তাহলে এখানে কি হবে, এখানে হবে ডু নট ওয়াক অন দ্য গ্রাস। ওকে, এই সাইনটাও ঠিকঠাক লিখলাম। এরপর ড্যাশ লিটার ইন পাবলিক প্লেসেস ড্যাশ দ্য ওয়েস্ট বিন। এখানে দেখা যাচ্ছে একজন মানুষ সেন্সিবল ওয়েতে সঠিক জায়গায় ময়লা ফেলছে। তাহলে এই রিলেটেড ইনস্ট্রাকশনটা কি হবে, প্রথমত 3 তে হবে ডু নট থ্রো লিটার। সো এই যে থ্রো, এটা হবে লিটার মানে হচ্ছে বর্জ্য বা ময়লা। ডু নট থ্রো লিটার ইন পাবলিক প্লেসেস, ইউজ দ্য ওয়েস্ট বিন, এটা হবে ওয়েস্ট বিন ব্যবহার করুন। এরপর ড্যাশ ফর ইউর গুডস অ্যাট দ্য ক্যাশ কাউন্টার, তোমার জিনিসপত্রের জন্য ক্যাশ কাউন্টারে কি করতে হবে, সেটা হচ্ছে পে। পে ফর ইউর গুডস অ্যাট দ্য ক্যাশ কাউন্টার, এই যে ক্যাশ কাউন্টারের কিন্তু একটা ইনস্ট্রাকশন দেওয়া। এবং লাস্টলি ড্যাশ কেয়ারফুলি চিলড্রেন্স প্লেগ্রাউন্ড এহেড, একটাই বাকি আছে, সেটা হচ্ছে ড্রাইভ কেয়ারফুলি চিলড্রেন্স প্লেগ্রাউন্ড এহেড। ওকে, সো আজকের ক্লাসে আমরা সেই অদ্ভুত 3টা জিনিস নিয়ে কথা বললাম। আমরা আনজা নামের একটা কবিতা পড়লাম, যেখানে অদ্ভুত একটা সিচুয়েশনে দেখলাম কবি হচ্ছে এমন একটা সিচুয়েশনে পড়েছিলেন স্বপ্নের মধ্যে, যেখানে তার বাবা মাকে চুজ করতে হচ্ছিল, সে তার বাবা এবং মা চুজ করতে পারতো। তবে চমৎকার বিষয় হচ্ছে তিনি স্বপ্নের মধ্যেও তাদেরকেই চুজ করেছেন, সেই বাবা মাই যার রিয়েল লাইফে যাদেরকে তিনি পেয়েছেন, এবং তখনই তার ঘুম ভেঙে যায়। এই জিনিসটাতে তিনি খুব চমৎকৃত হন এবং তার খুব ভালো লাগে। এরপর হচ্ছে আমরা বিভিন্ন শব্দ দেখলাম, যেখানে আমরা ডিপথং বলে একটা জিনিস শিখলাম। ডিপথং হচ্ছে আমার একই সিলেবলের মধ্যে যদি 2টা ভাওয়েল সাউন্ড থেকে থাকে, সেটাকে আমরা বলে থাকবো ডিপথং, এবং সেই উচ্চারণগুলো কিরকম হয় তার বেশ কিছু উদাহরণ আমরা দেখলাম। এবং লাস্টলি আমরা হচ্ছে বিভিন্ন সায়েন্সের কথা লক্ষ্য করলাম, সেই সায়েন্সগুলো কি বলছে না বলছে এই রিলেটেড আমরা বিভিন্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কমপ্লিট করলাম। এবং তার একটু আগ দিয়ে হচ্ছে আমরা একটা অদ্ভুত সিচুয়েশনে বা পরীক্ষার সময় আমাদের টিচাররা যে সকল ইনস্ট্রাকশন দিয়ে থাকেন সেই রিলেটেডও হচ্ছে বেশ কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করলাম। আশা করি পুরো ক্লাসটাই আমরা ঠিকঠাক মতো করতে পেরেছি এবং বুঝতে পেরেছি। যদি এমনটা হয়ে থাকে, দ্যাট উইল বি অল ফর টুডে গাইস। থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাআল্লাহ তোমাদের সাথে নেক্সট কোনো ক্লাসে আবার দেখা হবে।